নমস্কার, আমি তরুণ ঘোষ। এসসিও বৈঠকে মোদিজি তো উপস্থিত হননি, উপস্থিত হলেন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। তিনি শি জিনপিংকে যা কথা শুনিয়েছেন, শি জিনপিং একদম চুপ করে বসে। পাকিস্তানের শাহবাজ শরীফ এবং শি জিনপিং দুজনের মুখেই কোনো কথা ছিল না, এবং ভারতের যে মন্তব্য তার কোনো জবাবও তাদের দিক দিয়ে পাওয়া যায়নি। হিন্দুস্তান টাইমস লিখছে, এসসিও শীর্ষ সম্মেলন 2024 লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এর প্রতি শ্রদ্ধা ভারত চীনকে স্মরণ করিয়ে দেয়। আগে খবরটা পুরো পড়ে নি, তারপরে আপনাদের কাছে পুরো ব্যাপারটা বলবো। 6 জুলাই 2024 11:25 সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন 2024 3 ও 4 জুলাই কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত হয়েছিল, যার প্রতিনিধিত্ব করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নেতৃত্বাধীন প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি এবং জয়শঙ্করজি সন্ত্রাস, জলবায়ু পরিবর্তন, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার বিষয়ে তার বার্তা, মানে মোদীজির বার্তা দিয়েছিলেন। উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত ছিলেন। মানে জয়শঙ্করজি এখন পুরো রিপোর্টটা যত বড় আছে, পড়তে গেলে ভিডিও এখন 25 মিনিটের হয়ে যাবে, সেটা তো করা যাবে না। আমি সংক্ষেপে একটু করার চেষ্টা করছি। জয়শঙ্করজি যেটা বলেছেন যে এটা কিন্তু যদি পৃথিবী মনে করে এটা 62 সালের ভারত, তাহলে পৃথিবী ভারতকে ভুল বুঝবে। খুব মিষ্টি মিষ্টি ভাষায় তো জুতো মারেন। তার মানে 62তে কি হয়েছিল? 62তে চীন তো আক্রমণ করেছিল। চীন আক্রমণ করে অনেকটা অঞ্চল কেটে নিয়েছে, ভারতের থেকে কেড়ে নিয়েছে। তা সেটাকে পরিষ্কার উনি মুখের ওপরে জানিয়ে দিয়েছেন। সঙ্গে শাহবাজ শরীফকেও বলেছেন যে ভারতের অখণ্ডতার ওপরে যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না। এসসিও বৈঠকটা মোটামুটি এটা হচ্ছে চায়নার আয়োজিত একটা সংগঠন, যেখানে ভারত আছে, পাকিস্তান আছে, রাশিয়া আছে, চীন তো নিজে আছেই, তুর্কি আছে, আর বাকি সবকটা ছোট 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 দেশগুলো রয়েছে, যেগুলো রাশিয়া ভেঙে যখন 15 টুকরো হয় সেখানকার কতগুলো দেশ ফেস রয়েছে, তার মধ্যে কাজাকিস্তান, উজবেকিস্তান, এই সমস্ত দেশগুলো রয়েছে। যত স্থান আছে সব হচ্ছে চীনের ওই এসসিওর মধ্যে। এর আগে যখন G20 হয়েছিল, G20তে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উনি আসেননি। কি বার্তা দিতে চেয়েছিলেন সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু পাল্টা বার্তা এবার মোদিজি দিয়ে দিলেন, তুমি হরিদাস পাল, তুমি যদি আমার এখানে না আসো তাহলে আমিও তোমার অনুষ্ঠানে যাব না, তুমি ভোগে যাও। চীনকে কিন্তু পরপর বার্তা দিচ্ছে উনি, মোদিজি। চীন অরুণাচলের 20টা প্রদেশে 19টা প্রদেশের নাম ঠিক করলো, ম্যাপ জারি করে দিল। ভারত কি করলো? ভারত তিব্বতের 20টা জায়গার নাম দিয়ে দিল। মানে তুমি এক গালে চড় মারলে আমি তোমায় 2 গালে মারবো, ব্যাপারটা এরকম। ভারতের ওপরে কিন্তু এখন চীনের রাগটা কিন্তু অনেক কম, কারণ চীন চাইছে কোন রকমে ভারতের সঙ্গে একটা সমঝোতা চুক্তি করতে, যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকুক। কিন্তু ভারতের বক্তব্য, যে অঞ্চলে তুমি ঢুকেছো আগে সেই অঞ্চলে তুমি বেরিয়ে যাও, এলএসি আগে ঠিক করো, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যদি ঠিক না করো, চীনের সঙ্গে কোন রকম স্বাভাবিক পরিস্থিতি, স্বাভাবিক অবস্থা কিন্তু তৈরি হবে না। এই যে এখানে 4 মূর্তি আপনি দেখছেন, এই 4 মূর্তি মোটামুটি এখন পৃথিবীর সব থেকে আলোচিত ব্যক্তি। এক হচ্ছে বাইডেন মানে আমেরিকা, এক হচ্ছে পুতিন, এক হচ্ছে শি জিনপিং এবং এক হচ্ছেন মোদিজি। আগে আমেরিকার ব্যাপারটা বলে নিই, আমি খুব সংক্ষেপে বলছি, তাহলেও একটু বড় হতে পারে, কারণ আন্তর্জাতিক বিষয় তো অনেক বড় ব্যাপার। তো একটু ধৈর্য ধরে শুনবেন।
অনুরোধ রইল। আমেরিকা কি করেছে, আমেরিকা রাশিয়াকে ভাঙার জন্য, রাশিয়াকে অর্থনৈতিক দিক দিয়ে রাশিয়াকে দুর্বল করার জন্য দুটো ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ লাগিয়ে দিল। জেলেন্সকিকে তাতালো, চার যা বেটা সুলিপে রাম তেরা ভালা গেলে। আর জেলেন্সকিও একটা বোকা, সে দামার দাম একবারে যুদ্ধ শুরু করে দিল। এখন যুদ্ধ শুরু করার তারিখ ঠিক করা যায়, কিন্তু শেষ করার তারিখ ঠিক নেই। যুদ্ধ হলো একটা অন্ধা কুয়া, যা ঢালবেন তাই চলে যাবে। এদিকে আমেরিকা আবার আর একটা ফ্রন্ট খুলে দিচ্ছে, ইসরায়েল। মানে দুটো ফ্রন্টে টাকা ঢালতে ঢালতে আমেরিকা প্রায় ফতুর অবস্থা। আমেরিকা এবার চাইছে কোনো মতে যদি এই যুদ্ধটা যদি একটা থামানো যায়, অন্তত রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, তাহলে একটা বড় সমস্যার সমাধান হবে। তার জন্য উনি করেছেন কি, উনি এখন ভারতকে তেল মারছেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বা আমেরিকা প্রশাসন, যাই বলুন না কেন আপনি। তার জন্যই এই তিব্বত ইস্যুতে ভারতের সঙ্গে রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে, চীনকে ঠেকাতে একমাত্র এশিয়ায় যদি কোনো শক্তি থাকে তাহলে পরে সেটা হচ্ছে ভারতবর্ষ। গালওয়ানের এমন মার মেরেছে চীনকে, গালওয়ানের পর কিন্তু চীন ট্যাফও করছে না। সুতরাং আমেরিকা বুঝে গেছে যে চীনকে যদি মারতে হয় তাহলে একমাত্র ভারতই মারতে পারবে। সুতরাং ভারতের পাশে দাঁড়িয়ে চীনকে ঠান্ডা করতে হবে, ভারতকে শক্তিশালী করতে হবে এবং চীনকে ভাঙতে হবে। তার জন্য চীনের যত কোম্পানি আমেরিকার রয়েছে সমস্ত তুলে এনে আপনার নয় ভারত, নয় ভিয়েতনাম, নয় কাম্বোডিয়া, নয় মালয়েশিয়া, এই সমস্ত জায়গায় মানে কোম্পানিগুলোকে বানাচ্ছে। এবার আসুন আপনি রাশিয়া কি করেছে, রাশিয়াকে তো স্যাংশন করেছে। রাশিয়া স্যাংশন করলে কি হবে, রাশিয়া এখন ভারতের সঙ্গে সম্পর্ক একদম মানে মজবুত করে ফেলেছে। ভারতের সঙ্গে বরাবরই রাশিয়ার সম্পর্ক ভালো এবং সেই সম্পর্কে আরো মজবুত করে ফেলেছে এবং একটা বিশ্বকে বার্তা দেওয়ার জন্য একটা সামরিক চুক্তি করেছে। সেই সামরিক চুক্তিতে ভারত এবং রাশিয়া দুজনেই একে অপরের বেস ব্যবহার করবে। যেমন রাশিয়া ভারতের বেস তৈরি করতে পারে, ভারতের বেস তৈরি করার অনুমতি দেবে, রাশিয়া ভারতকে তার দেশে বেস তৈরি করার অনুমতি দেবে। এবং দরকার হলে মানে যেটা আলোচনা করা হচ্ছে বাস্তবায়িত হবে কিনা আদৌ মানে জানা যাচ্ছে না, যদি হয় সেটা হবে একটা ন্যাটোর একটা পাল্টা একটা দল গঠিত হবে। কারণ যত অত্যাচারিত আছে না আমাদের এই এশিয়ার মধ্যে, সব হচ্ছে আপনি দেখুন এইখানে যে ম্যাপটা আমি দিচ্ছি, একদিকে চায়না আছে, চায়নার পাশাপাশি হচ্ছে আপনার ভিয়েতনাম, তারপর হচ্ছে কাম্বোডিয়া, তারপর থাইল্যান্ড, তার বাঁদিকে হচ্ছে মায়ানমার, এরকম পরপর রয়েছে। সব কটার সঙ্গে কিন্তু চায়নার বিবাদ, চায়নার সব সীমান্ত বিবাদ, চায়নার সব চাই। ওদিকে দেখুন তাইওয়ান, আর এদিকে ফিলিপিন্সের সঙ্গে তার যুদ্ধ বিবাদটা হচ্ছে সাউথ চায়না সি নিয়ে। সাউথ চায়না সি দখল নিয়ে ফিলিপিন্সের সঙ্গে বিবাদ, আর তাইওয়ানের সঙ্গে বিবাদ তো রয়েছে। ফলে চায়না করেছে কি, চায়না চারদিকে ফ্রন্ট খুলে রেখে দিয়েছে, ভীষণ বিপজ্জনক। এই ম্যাপটা দেখুন, এই ম্যাপটাতে আপনি দেখুন, এখানে চায়নার ঠিক ওপরেই রয়েছে রাশিয়া। রাশিয়ার একটাই রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে সামুদ্রিক পথ। আর রাশিয়ার উত্তর দিকে রয়েছে, হ্যাঁ উত্তর দিকে রয়েছে পুরোপুরি একেবারে পাহাড় আর বরফে ঘেরা, যেখান থেকে মানে রাশিয়া কোনো রকম মুভমেন্ট করতে পারে না। ফলে রাশিয়াকে যদি কিছু করতে হয় তাহলে কিন্তু এই সমুদ্রপথেই করতে হবে। এবার এই ম্যাপটা দেখুন, এই ম্যাপটা দেখলে আপনি বুঝতে পারবেন এই যে চায়না যত কাজকর্ম, ব্যবসায়িক কাজকর্ম মানে বাণিজ্যিক কাজকর্ম সমস্ত কিছু সমুদ্র রুট দিয়ে চালায়। এই সমুদ্র রুটটা হচ্ছে কি আপনার চায়না থেকে শুরু করলে, ম্যাপটা বড় করে দিন, ম্যাপটা বড় করে দেখবেন আপনার এই লাল ডটগুলো দেওয়া রয়েছে। একদম একমাত্র বেরোনোর পথ হচ্ছে একটা সরু একটা মালাক্কা। একটু ম্যাপটা বড় করে দেখুন, মালয়েশিয়ার ঠিক নিচে হচ্ছে মালাক্কা।
এই মালাক্কা বে দিয়ে চায়নাকে বেরোতে হয়, চায়নাকে বেরিয়ে এসে বঙ্গোপসাগর পড়তে হয়, সেখান থেকে ভারত মহাসাগর। এখন রাশিয়ার একটা চিন্তা, যদি চায়না এই জায়গাটা দখল করে নেয়, এই সমুদ্র অঞ্চলটা যদি দখল করে নেয়, তাহলে তো রাশিয়া বেরোতে পারবে না, রাশিয়া ঠিক তো চায়নার ওপরে বেরোতে পারবে না রাশিয়া। ফলে ভারতকে তার দরকার। এবং যখনই মালাক্কা দিয়ে যখনই বেরোবে চায়নার জাহাজ, এইখানে আন্দামান আর নিকোবর দেখুন, আপনি বড় করে দেখুন, আন্দামান নিকোবর একদম ঠিক সামনেই রয়েছে। ওখানে যদি ফ্লিট দান করে দেয়, চায়নার বেরোবার পথ নেই। ফলে চায়না কিন্তু ওখানে আটকা পড়ে যাবে। সেটা হচ্ছে রাশিয়া সেটা ভেবে যাতে ভারতকে দিয়ে ব্যবহার করে যাতে করতে পারে, তার জন্য ভারতের সঙ্গে এই চুক্তিটা করেছে। এই যে রাজনৈতিক খেলাটা হচ্ছে কিন্তু সব কিন্তু ওই যে সমুদ্রের দখল নিয়ে, আর কিচ্ছু না, সব সমুদ্রের দখল নিয়ে। আপনি দেখুন, এই যে আপনার বুঝতে পারবেন, কিছুদিন আগে পুতিন হঠাৎ চলে গেলেন আপনার নর্থ কোরিয়ার সঙ্গে পুতিনের কিন্তু সম্পর্ক ছিল না, নর্থ কোরিয়া চলে গেলেন। নর্থ কোরিয়া থেকে উনি কোথায় গেলেন? ভিয়েতনাম। এই ম্যাপটা দেখলে আপনারা বুঝতে পারবেন, চায়নার ঠিক নিচে রয়েছে নর্থ কোরিয়ার ঠিক নিচেই রয়েছে সাউথ কোরিয়া। দুটো কিন্তু সমুদ্রের ধারে কাছে, সব ধারে কাছে। ফলে ভারত এবং রাশিয়া চাইছে এই যত আপনার এই যে কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, তারপর মায়ানমার, এই সমস্ত আপনার এদিকে ফিলিপিন্স, যত অত্যাচারিত দেশগুলো রয়েছে, চায়নার অত্যাচারী দেশগুলো রয়েছে, সেই দেশগুলোকে একত্র করে নিয়ে একটা ন্যাটোর মতো সৈন্যবাহিনী বানানো। তার জন্যই রাশিয়া ভারতের কাছে বেস চেয়েছে। এবং রাশিয়ার বেসটা ভারত চাইছে এই কারণে, কারণ কাজাখস্তানে একটা ভারতের বেস রয়েছে। এই যে কাজাখস্তানে আপনার এটা হচ্ছে, এসসিও হচ্ছে, ওখানে কিন্তু ভারতের একটা বেস রয়েছে। আর রাশিয়ার বেস রয়েছে আপনার সুদানে। ফলে ওখান থেকে যাওয়া আসাটা, আকাশপথে যাওয়া আসাটা কিন্তু খুব সুবিধাজনক হবে। আর মেনলি লড়াইটা কিন্তু হয় কিন্তু আপনার যুদ্ধপথ দিয়ে, যুদ্ধপথ নিয়ে গিয়ে একেবারে সমুদ্রের ধারে নিয়ে গিয়ে জলসীমার ধারে ডাঙার কাছাকাছি নিয়ে যাবে। সেখান থেকে প্লেনগুলো উড়বে, দামাদ্দম মারবে, মেরে আবার জাহাজে ফিরে চলে আসবে। এটি হচ্ছে যুদ্ধের কায়দা। ফলে এই জিও পলিটিক্সটা এখন চলছে। এই জিও পলিটিক্সের মধ্যে এখন সব থেকে বেশি বিপদে রয়েছে হচ্ছে চায়না। চায়না এখন ভাবছে যে আমার তো আমও গেছে, ছালাও গেছে। কারণ রাশিয়া যে চায়নাকে বিশ্বাস করে না, এই পদক্ষেপের মধ্যে দিয়ে চায়না কিন্তু পরিষ্কার বুঝে গেছে। আমি যতই রাশিয়ার কাছ থেকে তেল কিনি এবং বন্ধুত্বের কথা শোনাই, কিন্তু চায়নাকে রাশিয়া বিশ্বাস করে না। ফলে চায়না এখন একটুখানি খুব চুপ করে গেছে। আর আমেরিকা যে ভস্মাসুর যে তৈরি করেছিল, সেই ভস্মাসুরকে এখন মানে ভস্ম করার জন্য এখন ভারতের দরজায় এসছে। আর ভারত সেই সুযোগটা নিয়ে তিব্বতের ওপরে চাপ বাড়াচ্ছে যে তিব্বতকে ফ্রি করো, আর আমাদের এলএসির বাইরে যাও, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের বাইরে যাও, তাহলে পরেই আমরা কথা বলবো, আদারওয়াইজ কোনো কথা বলবো না। এই চাপটা চায়নার ওপরে তৈরি করা হচ্ছে। একদিকে আমেরিকার চাপ, একদিকে রাশিয়া ভারতের সঙ্গে তো বন্ধুত্বের একটা চাপ, আর ভারতের চাপ তো রয়েছেই। ফলে চায়না একটুখানি বিপদের মধ্যে পড়ে রয়েছে। এই এখন সাম্প্রতিক অবস্থা। ভিডিও আর লম্বা করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। যতটুকু পারলাম আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।